দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাস নিয়ে আলোচনা করব। সমাসের এর আগে আমি দুটি ভিডিও দিয়েছি। একটিতে সমাস সংক্রান্ত কিছু তথ্য এবং পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করেছি দ্বন্দ্ব সমাস নিয়ে। আজকে আমি আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। কর্মধারয় সমাস করার আগে একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে। কোন পদের? পরপদ। পরপদ বলতে এই যে পরে যে পদটা বসে সেটাকে বলা হয় পরপদ। দেখো, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। মূলত এই সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পূর্বপদ ও বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন পরপদে হিসেবে ব্যবহৃত হয়। আবার ব্যাস বাক্যটিতে ওই বিশেষ্য ভাবাপন্ন পদটি সম্পর্কে কিছু বলা হয়, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য থাকে। এই যে কর্মধারয় সমাস, পরপদটা কি হয়? সবসময় বিশেষ্য হয়, অনেক সময় বিশেষণ হয়। এই যে বিশেষ্য বা বিশেষণ পরপদ, পরপদ সম্পর্কে পূর্বপদে কোনো কিছু বলা হবে, আসল হলো পরপদ, পরপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন নীল যে পদ্ম, এই উদাহরণটা লক্ষ্য করো। এটা যদি ভালো করে দেখো তাহলে তোমরা কর্মধারয় সমাস কোনোদিন ভুল হবে না। নীল পদ্ম, এখানে নীল পদ্ম বলতে নীলকে কি গুরুত্ব দেওয়া হচ্ছে? না, এখানে কার কথা বলা হচ্ছে? পদ্মের কথা। পদ্মটা কেমন? নীল। নীলটা পদ্ম নয়, পদ্মটা নীল। তাহলে পদ্মটা আছে পরপদ, তাই পরপদের গুরুত্ব পাচ্ছে বা অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটা কি সমাস? কর্মধারয় সমাস। এখানে পূর্বপদ নীল বিশেষণ এবং পরপদ পদ্ম বিশেষ্য। ব্যাসবাক্যে পদ্ম সম্পর্কে বলা হয়েছে পদ্মটি নীল রঙের, অর্থাৎ পদ্ম বা পরপদের অর্থ এখানে প্রধান। পরপদ ছাড়া পূর্বপদের কোনো প্রয়োজনীয়তা নেই, তাই এটি কর্মধারয় সমাস। এখানে দুটি বিশেষ্য পদ যোগে একটি বিশেষণ পদ তৈরি হবে সমাসবদ্ধ পদ হিসেবে। কি বলছে? এই যে নীল পদ্ম, যদি শুধু নীল বলা হতো তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতো, নীল জিনিসটা কি? কোন জিনিসটা নীল? এখানে নীল বলতে পদ্মকে বোঝানো হয়েছে। পদ্ম হলো, পদ্মই এখানে প্রধান বা পরপদ, তাই পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটি কি হলো? কর্মধারয় সমাস। যেমন আরো কয়েকটি উদাহরণ রেখেছি এখানে দেখো। জ্ঞাতি যিনি, শত্রু তিনি। জ্ঞাতি শত্রু, এই যে এখানে মনে হবে যে যেন জ্ঞাতি যিনি শত্রু তিনি দুইটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কিন্তু তেমনটা নয়। এখানে কার কথা বলা হচ্ছে? শত্রুর কথা। শত্রু কে? যিনি জ্ঞাতি, মানে পরিচিত, আত্মীয়। যিনি আত্মীয় তিনিই শত্রু, শত্রুকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপরে যিনি রাম তিনি কৃষ্ণ, এই যে পরপদ, কৃষ্ণের অর্থ প্রাধান্য পাচ্ছে। তোমরা হয়তো এটাকে অনেক সময় দ্বন্দ্ব সমাস করবে, রাম ও কৃষ্ণ নয়, এখানে কৃষ্ণ যিনি তিনি রাম, এই যে একজন ব্যক্তি কিন্তু দুইটা নাম বলা হচ্ছে, কৃষ্ণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপর যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। এখানে বলতে যাচ্ছে যিনি ঋষি ছিলেন তিনি রাজা হয়েছেন, মানে রাজা, ঋষিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ঋষি হলো পরপদ, তাই এটা কি সমাস? কর্মধারয় সমাস। বিশেষণ আর বিশেষণ যোগে কর্মধারয়, এই সমাসে দুটি বিশেষণ একসঙ্গে একই ব্যক্তি বস্তুতে উপস্থিত বোঝাবে। যেমন বিশেষণ মানে গুণ বোঝাবে, কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাবে। যেমন কাঁচা অথচ মিঠে, কি বলছে? এটা মিলে কাঁচা মিঠে, কাঁচা মিঠে। দেখো এই যে এখানে তোমাদের প্রথমেই মনে হবে কাঁচা মিঠে আছে, কাঁচা ও মিঠে দ্বন্দ্ব সমাস, কিন্তু তেমনটা নয়। কি বলতে চাচ্ছে? যে জিনিসটা মিঠে সেটাই কাঁচা। কি বলছে? কাঁচা মিঠে, যেমন আম হয়, এখানে মিঠে পরপদ, পরপদে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই কর্মধারয় সমাস। আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা যখন বলবে আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। তারপর বিশেষণ বিশেষ্য যোগে কর্মধারয়, এখানে বিশেষ্য ও বিশেষণ পদ পূর্বপদ পরপদ রূপে বসে, একই ব্যক্তি বা বস্তুকে প্রকাশ করে। যেমন সাধারণ যে জন, যখন বলবে সাধারণ যে জন, তখন সাধারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, জনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জনটা কি বা ব্যক্তিটা হলো সাধারণ,
তাহলে এই যে জন বা ব্যক্তি পরপদ, পরপদকে গুরুত্ব দেওয়া হচ্ছে বা পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটা কি কর্মধারায় সমাস। এই যে সাধারণ যে জন, সমাসবদ্ধ পদ কি হবে জনসাধারণ। তাহলে জনসাধারণ কাকে বলবে, সাধারণ যে জন তাকে বলবে জনসাধারণ। তারপর পাণ্ডু যে লিপি, পাণ্ডুলিপি, লিপি পরপদ পরপদে গুরুত্ব পাচ্ছে, অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটা কি সমাস কর্মধারায়। প্রিয় যে সখা, প্রিয় সখা, সাধারণ যে জন জনসাধারণ, প্রিয় সখা। এই যে প্রিয় সখা, সখা পদটা পরপদ, সখার অর্থ প্রাধান্য পাচ্ছে, সখাটা কেমন প্রিয়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, কর্মধারায় সমাসে কি হবে, সবসময় পরপদকে গুরুত্ব দেওয়া হবে বা পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকে আমরা কি বলবো কর্মধারায় সমাস। দেখো এই যে কর্মধারায় পরে কর্মধারায় সমাসের যে শ্রেণী বিভাগগুলি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ শ্রেণী বিভাগগুলি আমি রেখেছি। দেখো মধ্যপদলোপী কর্মধারায় সমাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে। মধ্যপদলোপী কর্মধারায়, এই কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যে অবস্থিত পদ লোপ পায়। মধ্যপদলোপী কর্মধারায় সমাস কাকে বলবো, যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের অন্তর্গত মাঝখানের পদটি লোপ পাবে বা উঠে যাবে সমাসবদ্ধ পদ হওয়ার পরে, সেটাকে বলবো মধ্যপদলোপী কর্মধারায়। যেমন জীবন হানির আশঙ্কায় বীমা, কি বলছে জীবন বীমা। তাহলে এই যে জীবন বীমা যখন বলছে তখন কি বীমাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, বীমাটা কিসের হানির আশঙ্কায়, জীবনের নিমিত্ত বীমা বা জীবন হানির আশঙ্কায় বীমা, এটাকে কি বলছে জীবন বীমা, বীমাটাই এখানে আসল। তারপরে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে তোমরা করতে পারো সিংহ আসন, নয় এমনটা নয়, এখানে কাকে বোঝাচ্ছে আসনটা, আসনটা কেমন সিংহের চিহ্ন দেওয়া, তাই বলছে সিংহ চিহ্নিত আসন। এখানে সিংহ পূর্বপদ, পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, পরপদ হলো আসন, আসনের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটা কি সমাস কর্মধারায়। তারপরে আক্ষেপ দ্যোতক অনুরাগ, আক্ষেপানুরাগ, এখানে অনুরাগ মানে ভালোবাসাকে বোঝাচ্ছে, ভালোবাসাটা কিসের জন্য হয়েছে আক্ষেপের জন্য, আক্ষেপের থেকে ভালোবাসার সৃষ্টি হয়েছে, তাই বলছে আক্ষেপানুরাগ। এখানে আক্ষেপকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, অনুরাগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপরে স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, যেমন আমি যদি বলি তাজমহল, তাজমহলটা কিসের জন্য করা হয়েছে স্মৃতির জন্য, একটা স্মৃতিকে ধরে রাখার জন্য। স্মৃতিসৌধ যখন বলবে তাহলে স্মৃতিটাকে রক্ষা করার জন্য যে সৌধ তাকে বলছে স্মৃতিসৌধ, এখানে সৌধটাই আসল, স্মৃতিটা আসল নয়। সৌধ পরপদ অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটা কি কর্মধারায়। ছাত্র থাকাকালীন জীবন, কি বলছে ছাত্র জীবন, এখানে ছাত্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, জীবনটা, জীবনটা কোন সময় ছাত্র থাকাকালীন সময়টাকে বোঝাচ্ছে, তাই বলছে ছাত্র জীবন হলো ছাত্র থাকাকালীন জীবন। তারপর সিঁদুর রাখিবার কৌটা, এখানে সিঁদুরটা পূর্বপদে অর্থ প্রাধান্য পাচ্ছে না, কারণ এখানে সিঁদুরকে বোঝাচ্ছে না কৌটাকে বোঝাচ্ছে, কৌটাটা কিসের সিঁদুর রাখা, তাই হলো সিঁদুর কৌটা। কৌটা হলো পরপদ, পরপদের অর্থ প্রাধান্য থাকলে কোন সমাস হবে কর্মধারায় সমাস। কর্মধারায় কথার অর্থ হলো কর্মকে ধারণ করেন যিনি। দেখো এই যে কৌটা, কৌটাটা কোন কর্মটা করছে সিঁদুরটাকে ধরে রাখছে, তাই হলো কৌটা হলো, কৌটা কর্মকে ধারণ করছে, পরপদ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই কর্মধারায় সমাস। তারপর দেখো এখানে রেখেছি মনে রাখার বিষয়, তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পায়, আর মধ্যপদলোপী কর্মধারায় সমাসে অনুসর্গ লোপ পায় না, কোনো পদের লোপ ঘটবে। কি বলছে এই যে তৎপুরুষ আর কর্মধারায় দুইটার ক্ষেত্রে কি দেখা যায় পরপদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু কর্মধারায় তৎপুরুষের থেকে কোথায় আলাদা, তৎপুরুষে বিভক্তি লোপ পায়, কিন্তু পূর্বপদের বিভক্তি লোপ পায়, কিন্তু কর্মধারায় কোনো বিভক্তি লোপ পাবে না। তাহলে বোঝা গেল কর্মধারায়কে কি করে তৎপুরুষের থেকে আলাদা করবে, একটাই নিয়ম যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পাবে, আর কর্মধারায় সমাসে কোনো বিভক্তি লোপ পাবে না। তারপরে দেখো উপমান কর্মধারায় সমাস, উপমান উপমেয় সাধারণ ধর্ম, কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য কোনো ব্যক্তির
বা বস্তুর সঙ্গে তুলনা করা হলে, যাকে তুলনা করা হলো তাকে বলা হয় উপমেয়। উপমেয় জিনিসটা কি? কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে যদি কাউকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সে হলো উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় সেটা হলো উপমান, আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান। আর উপমেয় আর উপমানের যে গুণটি নিয়ে তাদের তুলনা করা হয় তাকে বলে সাধারণ ধর্ম। যেমন অরুণের ন্যায় রাঙ্গা প্রভাত, এখানে প্রভাতকে অরুণের সঙ্গে রাঙ্গা বলে তুলনা করা হয়েছে। কি বলছে? অরুণের ন্যায় রাঙ্গা প্রভাত, এখানে অরুণকে তুলনা করা হয়নি, অরুণের মতো রাঙ্গা বলে প্রভাতকে তুলনা করা হয়েছে। এখানে প্রভাত উপমেয়, উপমান অরুণ, আর প্রভাত আর অরুণের সাধারণ ধর্ম হলো রাঙ্গা। উপমানের যার সাথে তুলনা করা হয় সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে উপমান কর্মধারয় সমাস বলে। এই যে উপমান কর্মধারয় সমাস মনে রাখার উপায়, এখানে উপমান পদটি প্রথমে বসে, তারপর সাদৃশ্যবাচক শব্দ, শেষে সাধারণ ধর্মবাচক পদ। উপমান প্লাস সাদৃশ্যবাচক শব্দ প্লাস সাধারণ ধর্মবাচক পদ, উপমান কর্মধারয় সমাস। যেমন শঙ্খের ন্যায় শুভ্র, শঙ্খ শুভ্র। কি বলছে দেখো, এখানে তোমাদের মনে হতে পারে যে শঙ্খটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু এমনটা নয়। কোনো একটাকে জিনিসটাকে বোঝানোর জন্য, সাদা বর্ণটাকে বোঝানোর জন্য, সাদা বর্ণটা কেমন সাদা? শঙ্খের মতো সাদা। তাহলে কি এখানে শুভ্র, শুভ্র হলো পরপদ, পরপদকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই এটা কি কর্মধারয় সমাস। শুভ্রটা কেমন, সাদাটা কেমন? শঙ্খের মতো সাদা। এই যে সাদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বা শুভ্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই এটা কর্মধারয় সমাস। তারপর বজ্রের মতো কঠিন, কেমন কঠিন? বজ্রের মতো কঠিন, কঠিনটাকে বোঝানোর জন্য বজ্রকে নিয়ে আসা হয়েছে, তাই কঠিন হলো পরপদ, পরপদের অর্থ প্রাধান্য থাকলে কর্মধারয় সমাস হয়, তাই এটা কর্মধারয় সমাস। তারপর তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, শুভ্র মানে এখানেও সাদা, সাদা কেমন সাদা? বরফের মতো সাদা। তারপরে আলতার মতো রাঙ্গা, কেমন রাঙ্গা? আলতার মতো। তারপর অরুণের ন্যায় রাঙ্গা, অরুণ রাঙ্গা, মানে এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, প্রত্যেকটা এই যে সমাজবদ্ধ পদের, সমাজবদ্ধ পদের ক্ষেত্রে, তাই এটা কি কর্মধারয় সমাস। এবার উপমানের পরে দেখো উপমিত কর্মধারয় সমাস। যে সমাসে উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে, এটা উপমিত নয়, এখানে ভুল হয়েছে, এখানে রূপক হবে, হ্যাঁ, তাকে রূপক কর্মধারয় সমাস বলে। তাহলে রূপক কর্মধারয় সমাস কি? যে কর্মধারয় সমাসে উপমান এবং উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হবে। অভেদ কথার অর্থ হলো দুটো যেন একই, কোনো ভেদ নেই, কোনো পার্থক্য নেই। মনে রাখার নিয়ম, এখানে উপমেয় আর উপমানের মধ্যে রূপ শব্দটি বসে। উপমেয় যোগ রূপ যোগ উপমান, রূপক কর্মধারয় সমাস। যেমন যৌবন রূপ কুসুম, যৌবন কুসুম। কি বলছে? এই যে কুসুম মানে ফুল, ফুলটাকে বোঝানোর জন্য কি কোন শব্দটাকে নিয়ে আসা হয়েছে? যৌবন। ফুলটা কেমন? একটা ফুল যেন যৌবনের মতো, যৌবন কালের মতো, তাই বলছে যৌবন রূপ কুসুম। তাহলে রূপক কর্মধারয় সমাস কেমন করে চিনবে? দুইটা বি জাতীয় বস্তুর মধ্যে তুলনা করা হবে, কিন্তু দুটার মধ্যে অভেদ কল্পনা করা হবে এবং মাঝখানে একটা রূপ শব্দ আসবে, তাকে রূপক কর্মধারয় সমাস বলবে। তারপর দেখো ক্রোধ রূপ অনল, ক্রোধানল, অনল মানে আগুনকে বোঝানোর জন্য কাকে নিয়ে আসা হয়েছে? ক্রোধকে। তারপরে প্রাণ রূপ প্রবাহিনী, প্রাণ প্রবাহিনী। তারপর বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। জীবন রূপ যুদ্ধ, জীবন যুদ্ধ। মনোরূপ মাঝি, এটা পরীক্ষায় বারবার আসে, মনোমাঝি, মনোরূপ মাঝি। এই যে মাঝিকে বোঝানোর জন্য মনকে নিয়ে আসা হয়েছে, মাঝি পরপদ, পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটা রূপক কর্মধারয় সমাস। একই রকম আমি যদি বলি দিল দরিয়া, দিল রূপ দরিয়া। সুখ রূপ দ্বীপ, সুখ দ্বীপ। তারপরে দেখো, এটা ভুল আছে, উপমিত কর্মধারয়। যে সমাসে কোনো সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকে না
উপমেয় প্লাস উপমান সাদৃশ্যবাচক শব্দ তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন নয়ন কমলের ন্যায়, নয়ন কমল। মুখচন্দ্রের ন্যায়, মুখচন্দ্র। অধর বিম্বের ন্যায়, বিম্বাধর। পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। তারপর দেখো এখানে এই যে পুরুষ সিংহের নয়, উদাহরণটাকে যদি ধরি তাহলে সিংহটা পুরুষের মতো নয়, পুরুষটা কেমন, সিংহের মতো। এই যে পুরুষ পরপদ, পরপদে অর্থপ্রাধান্য পাচ্ছে, তাই এটা হলো রূপক কর্মধারয় সমাস। কথা অমৃতের ন্যায়, কথা অমৃত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি কর্মধারয় সমাস তোমরা বুঝতে পারলে। কর্মধারয় সমাস করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং পরপদ সম্পর্কে পূর্ব পদে কিছু বলা হবে, পরপদের গুণ বৈশিষ্ট্য সম্পর্কে কোনো কিছু বলা হবে। আর কর্মধারয় সমাস থেকে কি করে তোমরা তৎপুরুষ সমাসকে আলাদা করবে। তৎপুরুষ সমাসে কি হয়, পরপদের পূর্বপদের যে বিভক্তি থাকে ব্যাস বাক্যে সেটা সমাসবদ্ধ পদে লুপ্ত হয়, কিন্তু কর্মধারয় সমাসে কোনো বিভক্তি লুপ্ত হবে না। তাহলে কর্মধারয় সমাস কি, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে সেটাই কর্মধারয় সমাস। খালি পরপদের অর্থ প্রাধান্য পেলেই হবে না, তার পাশাপাশি পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, তাকে কর্মধারয় সমাস বলবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা অবশ্যই আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাক। প্রতিটি ক্লাসে ক্লাস 10 থেকে 12 পর্যন্ত প্রতিটি বিষয়ের ভিডিও পেতে চলেছ। ধন্যবাদ।